26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত সামার সিজনের অলিম্পিক গেম অর্গানাইজ হলো ফ্রান্সের প্যারিস শহরে এবং ঠিক এর পরপরেই প্যারালিম্পিক গেম শুরু হলো 2001-এর এগ্রিমেন্ট অনুযায়ী 28শে আগস্ট থেকে এবং শেষ হলো 8ই সেপ্টেম্বর। অলিম্পিক খেলা যেমন সুস্থ সবল মানুষজনদের জন্য, তেমন ফিজিক্যালি ডিসেবল যারা তাদের জন্য প্যারালিম্পিক। এখন এবার এই খেলার জগৎ ছেড়েও স্পেস ট্রাভেলেও তারা পিছিয়ে নেই, তাদেরকে ফরওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। আজকের ভিডিওতে আমি এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি যিনি একজন প্যারালিম্পিক স্প্রিন্টার, একজন অর্থোপেডিক সার্জন, এক প্রস্থেসিস হোল্ডার হয়েও। মানে তিনি ফিজিক্যালি ডিসেবলড একজন মানুষ যার পায়ের হাঁটুর নিচের অংশটাই নেই। এখন তাকে ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে সিলেক্ট করা হয়েছে প্রথম প্যারাস্ট্রোনট হিসেবে স্পেসে ভিজিট করার জন্য। এখনো পর্যন্ত ফিজিক্যালি ফিট যারা তারা স্পেস ট্রাভেল করার সুযোগ পেয়েছে, কিন্তু ইউরোপিয়ান অ্যাস্ট্রোনট সেন্টারের যিনি হেড ফ্রাঙ্ক ডে উইন তিনি এটাকে চেঞ্জ করতে চান এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এমন একটা এজেন্সি যে এ ধরনের প্রজেক্ট ক্যারি করছে। নভেম্বর 2022-এ জন ম্যাকফলকে ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে সিলেক্ট করা হয় ইউরোপিয়ান স্পেস এজেন্সির ফ্লাই ফিজিবিলিটি টেস্টের জন্য, যাতে তারা বুঝতে পারে যে ফিজিক্যালি ডিসেবল মানুষজন যারা তাদেরকে স্পেসে পাঠানোর ক্ষেত্রে কি কি ব্যারিয়ার্স আসতে পারে। প্যারালিম্পিক গেমের ক্ষেত্রেও যেমন প্লেয়ার্সদের সিলেক্ট করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, তেমনই ইউরোপিয়ান স্পেস এজেন্সিও তাদের প্যারাস্ট্রোনট সিলেক্ট করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া রেখেছে। এখন যদি কোনো মানুষ কমপ্লিটলি ব্লাইন্ড হয় অথবা কোনো মানুষ কমপ্লিটলি ডেফ হয়, তাহলে টেকনোলজি এখন এতটা অ্যাডভান্স হয়নি যে এ ধরনের মানুষজনদেরও আমরা স্পেসে পাঠাতে পারি। কেননা যে ব্লাইন্ড হবে সে তো দেখতেই পাবে না, অথবা যে ডেফ হবে, যে কালা হবে, সে তো ইনস্ট্যান্ট কমিউনিকেটই করতে পারবে না। তো এদের জন্য আরও অ্যাডভান্স টেকনোলজির দরকার, যেগুলো এখনো পর্যন্ত ডেভেলপ করা হয়নি। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক্ষেত্রে 3টে ক্রাইটেরিয়া ছিল। প্রথম, যাদের পা নেই; দ্বিতীয়, যাদের পা ছোট এবং বড়; এবং তৃতীয়, যারা বেঁটে, মানে 130 সেন্টিমিটারের কম যারা। ইএসএ চেষ্টা করছিল অ্যাথলিট ব্যাকগ্রাউন্ডের কাউকে সিলেক্ট করা, কেননা স্পেসের ক্ষেত্রে বোন ডেন্সিটি এবং মাসেল মাস হেলদি থাকা খুবই ক্রুশিয়াল। ফাইনালি ইউরোপিয়ান স্পেস এজেন্সি জন ম্যাকফলকে সিলেক্ট করে। এক্ষেত্রে তাদের দুটো অ্যাডভান্টেজ ছিল। প্রথমত, সে একজন প্যারালিম্পিক অ্যাথলিট এবং দ্বিতীয়ত সে একজন অর্থোপেডিক সার্জন। অর্থোপেডিক সার্জন মানে হলো যে ডাক্তারেরা স্পেশালাইজেশন করে বোনস, জয়েন্টস, টেন্ডনস, লিগামেন্টস, মাসেলস ইত্যাদির উপর, এক কথায় টোটাল মাস্কিউলোস্কেলেটাল সিস্টেমের উপর। ইউরোপিয়ান স্পেস এজেন্সির জন ম্যাকফলকে সিলেক্ট করে দুটো অ্যাডভান্টেজ হলো। একদিকে তিনি একজন অর্থোপেডিক সার্জন, মানে তার মাস্কিউলোস্কেলেটাল স্টাডির উপর স্পেশালাইজেশন আছে, এবং অপরদিকে তিনি একজন অ্যাথলিট, মানে তিনি ফিজিক্যালি ফিট। জন ম্যাকফল 2008-এর বেজিং প্যারালিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট। তার এই প্রিভিয়াস প্যারালিম্পিকের এক্সপিরিয়েন্স বর্তমানে তাকে প্যারাস্ট্রোনট হতে সাহায্য করছে। ফার্স্ট প্যারাস্ট্রোনট জন ম্যাকফলের মতোই প্যারালিম্পিকের ব্যাকগ্রাউন্ডটাও বেশ ইন্টারেস্টিং, যেটা প্যারিস শহরে অলিম্পিকের পরেই হোস্ট করা হলো। এবং ইন্টারেস্টিংলি এই বছরের প্যারালিম্পিকের ফ্ল্যাগ হোস্টার এই জন ম্যাকফলই ছিলেন। প্যারালিম্পিক শব্দটা গ্রিক প্রিপোজিশন প্যারা এবং অলিম্পিক এই দুটো সংযোগে তৈরি করা হয়েছে। প্যারা মানে সঙ্গে সঙ্গে, অর্থাৎ অলিম্পিকের সঙ্গে সঙ্গে ফিজিক্যালি ডিসেবল প্লেয়ারদের জন্য যে গেম অর্গানাইজ করা হয় তাকে প্যারালিম্পিক বলে। 1944 সালে এক জার্মান ব্রিটিশ নিউরোলজিস্ট ডক্টর লুডউইগ গুটম্যানকে ব্রিটিশ সরকার রিকোয়েস্ট করে ব্রিটেনের স্ট্রোক ম্যান্ডেভাইল হসপিটালে একটা স্পাইনাল সেন্টার খোলার জন্য, যাতে ওয়ার্ল্ড ওয়ার 2-তে পার্টিসিপেট করা ইনজিওর্ড সেনাদের একটা রিহ্যাবিলিটেশন সার্ভিস দেওয়া যায়। 1948 সালে যখন লন্ডন অলিম্পিক চলছে, তখন ডক্টর লুডউইগ গুটম্যান রিহ্যাবিলিটেশনকে প্রমোট করার জন্য অন্যান্য হসপিটালের সঙ্গে যোগ করে একটি মাল্টি স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করেন, হিস্টোরিক্যালি যেটাকে স্ট্রোক ম্যান্ডেভাইল গেমস বা 1948 হুইল চেয়ার গেমস বলে। এভাবে প্রায় পরের 12 বছর, মানে 1960 পর্যন্ত এই ইনজিওর্ড সেনাদের রিহ্যাবিলিটেশনের জন্য, তাদের মনোরঞ্জনের জন্য বছরে একবার করে এরকম মাল্টি স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করা হতো। 1960 সালে যখন রোমে অলিম্পিক চলছিল, তখন গুটম্যান প্রায় 400 জন মতো অ্যাথলিটসদের রোমে নিয়ে আসেন অলিম্পিকের প্যারালাল কম্পিট করানোর জন্য। সেখান থেকেই প্রতি অলিম্পিয়ান বছরে প্যারালিম্পিককে অর্গানাইজ করা হয় এবং 1960-এর এই অলিম্পিককে ফার্স্ট প্যারালিম্পিক কনসিডার করা হয়। 1960 থেকে 1980 পর্যন্ত 3টে প্রমিনেন্ট অর্গানাইজেশনের ফাউন্ড করা হয়। 1964 সালে ইন্টারন্যাশনাল স্পোর্ট অর্গানাইজেশন ফর দ্য ডিসেবলড, যে অর্গানাইজেশন ফিজিক্যালি ডিসেবল অ্যাথলিটসদের সুযোগ করে দেয় যারা ইন্টারন্যাশনাল স্ট্রোক ম্যান্ডেভাইল গেমসে অ্যাফিলিয়েট করতে পারেনি।
এরপর 1978 খ্রিস্টাব্দে সেরিব্রাল পালসি ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন অ্যাসোসিয়েশনের ফাউন্ড করা হয় এবং 1980-তে ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের ফাউন্ড করা হয়। এই তিনটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনই কোঅর্ডিনেটিং অর্গানাইজেশন হিসেবে কাজ করছিল। ফাইনালি 1988 সালে যখন সাউথ কোরিয়ার সিউল শহরে সামার সিজনের অলিম্পিক গেম অর্গানাইজ করা হয়, তখন থেকে অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমের সিটিকে সেম করে দেওয়া হয়। মানে যে সিটিতে অলিম্পিক গেম অর্গানাইজ করা হবে সেই সিটিতেই প্যারালিম্পিক গেম অর্গানাইজ করা হবে। এরপর 1989-এ ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি তৈরি করা হয়, যেটা বর্তমানে প্যারালিম্পিকের গভর্নিং বডি। 2001 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি তারা একটি এগ্রিমেন্টে এসে ফাইনালাইজ করে নেয় যে সিটি অলিম্পিককে হোস্ট করবে সেই সিটি প্যারালিম্পিককেও হোস্ট করবে, যাতে প্যারালিম্পিকের স্পিরিটটাকে আরও ডেভেলপ করা যায়। অলিম্পিক আর প্যারালিম্পিকের মধ্যে দুটো মূলত ডিফারেন্স আছে। প্রথমত, অলিম্পিক হলো এবেল বডিজ যে অ্যাথলিটস আছে তাদের জন্য, এবং প্যারালিম্পিক হলো যারা ফিজিক্যাল বা ইন্টেলেকচুয়ালি ডিসেবল তাদের জন্য। দ্বিতীয়ত, অলিম্পিককে ম্যানেজ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং প্যারালিম্পিককে ম্যানেজ করে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। দুটোই আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গভর্নিং বডি এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। প্যারালিম্পিকে প্যারা অ্যাথলিটসদের জন্য ডিসেবিলিটিস ক্যাটাগরিকে 10টি এম্পায়ারমেন্ট টাইপসে ভাগ করা হয়েছে, যার মধ্যে শর্ট স্ট্যাচার, ভিশন এম্পায়ারমেন্ট, ইন্টেলেকচুয়াল এম্পায়ারমেন্ট এ ধরনের ক্যাটাগরিগুলো আছে এবং এগুলোকেও আরও সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জন ম্যাকফল, যার কথা ভিডিও শুরুতে বলছিলাম, 19 বছর বয়সে সে একবার থাইল্যান্ডে বেড়াতে যায়। সে মোটরসাইকেল রাইড করতে খুব ভালোবাসতো এবং থাইল্যান্ডে থাকাকালীন এক মোটরসাইকেল রাইডিংয়ের সময় একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা নষ্ট হয়ে যায়। জন ম্যাকফল চেয়েছিল একজন মিলিটারি ম্যান হয়ে দেশকে সেবা করার, কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তার মিলিটারি ক্যারিয়ারও নষ্ট হয়ে যায়। পোস্ট অ্যাক্সিডেন্টের সময়গুলোতে ফার্স্ট্রেশন থেকে বাঁচতে সে স্পোর্টসকে বেছে নেয়। 2004 সালে সোয়ানসি ইউনিভার্সিটি থেকে বিএসসিতে গ্র্যাজুয়েশন করার সময় সোয়ানসি হ্যারিয়ার্স অ্যাথলেটিক ক্লাবে সে রান প্র্যাকটিস করতে শুরু করে। সে সময় রানিংয়ের ক্ষেত্রে তার প্রস্থেসিসের সমস্যা শুরু হয়, কেননা তার প্রস্থেসিস রানিংয়ের জন্য ফিট ছিল না। পরে ফেডারেশন অফ ডিসেবিলিটি স্পোর্ট ওয়েলস তার জন্য এক কার্বন ফাইবারের ব্লেডের জোগাড় করে দেয়। তার গ্র্যাজুয়েশনের সময় সে রিজিওনাল এবং ন্যাশনাল লেভেল স্পোর্টসে কম্পিট করত এবং মাস্টার্স 2005 সালে তার মাস্টার্স কমপ্লিট হওয়ার পর সে প্যারালিম্পিকের জন্য প্রিপারেশন নিতে শুরু করে। 2008 সালে প্যারালিম্পিকে ব্রোঞ্জ মেডেলিস্ট হওয়ার পরেও সে তার লাইফ নিয়ে স্যাটিসফাইড ছিল না। ফার্দার সে মেডিকেল স্টাডিজ শুরু করে। 2014 সালে আর্লি 30s-এ সে কার্ডিয়াফ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে MBBS পাস করে এবং 2016 সাল থেকে সে ট্রমা অ্যান্ড অর্থোপেডিক স্পেশালিস্ট হিসেবে কাজ করতে শুরু করে সাউথ ইংল্যান্ডে। ডাক্তার হওয়ার পরেও সে তার মেডিকেল ক্যারিয়ারও ঠিকঠাক স্যাটিসফাইড ছিল না। সে আবার বের হয়ে পড়ে স্পেস এক্সপ্লোরেশনের জন্য। 2021 সালে সে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখে যে ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি স্টাডি কন্ডাক্ট করছে যে ফিজিক্যালি ডিসেবলড মানুষেরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ফুল ক্রিউ মেম্বার হতে পারে কিনা। ফাইনালি 2022 সালে জন ম্যাকফলকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি রিজার্ভ অ্যাস্ট্রোনট হিসেবে সিলেক্ট করে তাদের ফ্লাই অ্যান্ড ফিজিবিলিটি স্টাডির জন্য। ইএসএ ফোকাস করছে স্পেস এক্সপ্লোরেশনের জন্য যে সেফটি এবং এমার্জেন্সি রিকোয়ারমেন্টসগুলো দরকার সেগুলোতে জন ম্যাকফল ফিট হবে কিনা। রিসেন্টলি জুলাই অ্যানাউন্সমেন্টে ইএসএ কনফার্ম করে যে ফিজিক্যালি ডিসেবলড অ্যাস্ট্রোনটকে টেকনিক্যালি স্পেসে পাঠানো কিন্তু সম্ভব। জন ম্যাকফলের উপর এখনো পর্যন্ত দুটো টেস্ট কন্ডাক্ট করা হয়েছে। প্রথমটা হলো মাইক্রোগ্র্যাভিটি টেস্ট, যে মাইক্রোগ্র্যাভিটি তার বডির উপর কিরকম এফেক্ট করবে, এবং দ্বিতীয়টা হলো মেডিকেল বোন টেস্ট। পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে বের হবার সময় এবং আবার পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশের সময় গ্র্যাভিটেশনাল ফোর্স বডিতে এক্সট্রিম হয়ে যায়, এবং এটা পৃথিবীতে টেস্ট করার জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি সেন্ট্রিফিউজ মেশিনের ব্যবহার করে। এই মেশিনটি যত জোরে ঘুরবে তত এক্সট্রিম জি লোড অ্যাপ্লাই হবে। এখনো পর্যন্ত 6G লোড টেস্ট করা হয়েছে, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রায় 6 গুণ। এই লোডটা সুয়েজ ক্যাপসুলে পৃথিবীতে ফিরে আসবে যখন তারই রেপ্লিকেশন। স্পেসের ক্ষেত্রে বডি ফিট রাখাটা জরুরি। বডি ফিট রাখতে অ্যাস্ট্রোনটরা ট্রেডমিলের ব্যবহার করে। পৃথিবীতে অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলের ব্যবহার করা হয়, যেটা সেম ওয়েটলেসনেস কন্ডিশন তৈরি করে যেমনটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেলে হবে। জন যেহেতু লেগ ব্লেড ইউজ করে এবং 80% তার বডি ওয়েটকে হালকা করে দেওয়া হয় যাতে মাইক্রোগ্র্যাভিটির ফিলটা প্রপারলি আসে। জন ম্যাকফলকে স্পেস এক্সপ্লোরেশনের গ্যারেন্টি দেওয়া হয়নি। ইএসএ শুধুমাত্র টেস্ট করছে যে এই ধরনের অ্যাস্ট্রোনটদের স্পেসে পাঠানোর ক্ষেত্রে কোন জিনিসের অ্যাডাপ্টেশন দরকার। সেটা স্পেস স্যুট হতে পারে, স্পেস ক্রাফট হতে পারে, অথবা তার প্রস্থেটিক লেগসও হতে পারে।
পার্সোনাল লাইফে জন বিবাহিত এবং তার ওয়াইফ সোনিয়া একজন অলিম্পিক জিমন্যাস্ট। তাদের 3টে বাচ্চা আছে, ফিন, ইজালা এবং ইমি। ফাইনালি জন ভাবে যদি সে স্পেস ট্রাভেলে সাকসেসফুল হয় তাহলে সে একটা পাওয়ারফুল মেসেজ পৃথিবীকে দিতে পারবে এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই প্রজেক্টকে কনক্লুড করবে 2024-এর শেষ পর্যন্ত। এবং তখনই জানা যাবে আসলে জন ম্যাকফল স্পেস ট্রাভেলের ক্ষেত্রে ফিট নাকি আনফিট। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।